আমি তো মনে করি এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে, এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমে সবচেয়ে বিতর্কিত কাজগুলি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমে। সবচেয়ে বিতর্কিত। তার আফসোসে কি আসে যায়? এই সরকার চলে গেলে পর নতুন যখন গণতন্ত্রের সরকার হবে, তখন সে হবে যে কোনো মানুষ, যে কোনো পাবলিক। ছোটবেলায় একটা প্রবাদ শুনছিলাম না, যে বাঁশের চেয়ে কঞ্চি দরম, বুঝছেন না? আর এনারা হলো কঞ্চি, এত পাওয়ারফুল কঞ্চি, এত নড়াচড়া করে। বাঁশ কিন্তু নড়ে না, কঞ্চি খেলে নড়াচড়া করে, এবং এই নড়াচড়া করলে তাদের এই সমস্যাটা হয়। এবং এদের বিশেষ করে শফিকুল আলমের সম্পর্কে একটা কথা বলি, ওনার একটা প্রবণতা হলো মানুষকে ছোট করে দেখানো। উনি অনেক জ্ঞানী হইতে পারেন, ওনার জ্ঞান নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু অন্যরা কিছু বুঝে না, অন্যরা কিছু জানে না, এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা খারাপ। এবং এই প্রবণতার কারণে বামপন্থীদের উনি বনসাই বলে ফেলান। বামপন্থী দলের একটা, বললাম তো, বামপন্থীর একটা জেলা পর্যায়ের কর্মীর সঙ্গে সে আলোচনা করে সে 10 মিনিট টিকতে পারবে না। আর সব বামপন্থী বনসাই। তো উনি কি তাল গাছ? উনি কি হয়েছে ভাই? উনি সাংবাদিকতা শেখানো কে? আমাকে নিয়ে সে না রকম আপত্তিকর প্রশ্ন কথা বলছে। এটা নিয়ে বলবো, উনি যেমন বলতেছে যে আমি যে এদেরকে বিদেশি নাগরিক বলছি, আমি যেন প্রমাণ দিই, তাহলে ইনভেস্টিগেশন জার্নালিজম হচ্ছে না। আর এখানে কি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে গেছি নাকি ভাই? জার্নালিজম আমি বুঝি না। 35 বছর সাংবাদিকতা করছি, করছে আমি সাংবাদিকতা বেশি করছি, জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা করে আসছি। আমি জার্নালিজম বুঝি না যে ইনভেস্টিগেটিভ জার্নালিজম কাকে বলে? ভাই আমি তো এখানে কোনো রিপোর্টিং করি নাই, আমি এটা কমেন্ট করেছি যে এই লোকগুলির সম্পর্কে আমার কাছে অভিযোগ এসেছে যে এই লোকগুলি দ্বৈত নাগরিক। তো সেই অভিযোগটা আমি প্রমাণ করবো কিভাবে? আমার তো প্রমাণ করার কোনো উপায় নাই। কাজেই এই অভিযোগটা আমি উত্থাপন করলাম। ওনাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনাদের অবস্থানগত স্বচ্ছতার জন্য আপনারা এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করেন। এই ছিল আমার বক্তব্য। আমি তো বলি নাই যে উনি বিদেশি নাগরিক, উনি, আমি যেমন আলী রিয়াজের টাইম বলেছি আলী রিয়াজ বিদেশি নাগরিক। কি করে বলেছি? আলী রিয়াজ যখন বাইডেনকে ভোট দেন এর আগের বার, তখন উনি ভোট দিয়ে বলছিলেন উনি বাইডেনকে ভোট দিয়ে আসছেন, উনি নিজেই স্বীকার করছেন। আর একজন লোক 30 বছর 32 বছর থাকে, সে ওই দেশের নাগরিক না, সে কি পলাতক? 30 বছর মধ্যে সে বিদেশটা আমেরিকায় থাকে, আমেরিকায় যাওয়া আসা করে নিয়মিত, সেখানকার কি ভাই? মানে গ্রিন কার্ড হোল্ডার। গ্রিন কার্ড হোল্ডার সঙ্গে নাগরিকত্ব দূরত্ব আর কতটুকু? আমার এই ক্ষেত্রে মূল সমস্যাটা কি ছিল আমি বলি আপনাকে। কেন আমি চাই না দ্বৈত নাগরিক? চাই না এই কারণে যে তার তো এক পা ওখানে, যার এক পা ওখানে, সে কখনোই আমার এখানে আমার দেশটাকে নিয়ে সিরিয়াসলি ভাবতে পারবে না। এই ছিল আমার মূল বক্তব্য। গ্রিন কার্ড হোল্ডার একই জিনিস, এখানে এখানে কাম করে আকাম করে যাবো। তো এই যে বিষয়গুলো, এগুলি নিয়ে তাদের কথাবার্তা উল্টাপাল্টা, আমারটা ব্যক্তিগত ব্যাপার, এটা না বললে চলে, কিন্তু এই যে উল্টাপাল্টা কথাবার্তা, ডক্টর খলিল সে কাউরে কোনো পাত্তা দেয় না, কে কি বললো না বলে কিছু যায় আসে না, আমি এটা করবো। তো করেন ভাই, এখন চুপ হয়ে গেছেন কেন? ওই দিন দেখলাম তো ব্যাগ গিয়ার মারছেন। শুনেন, এই দেশের সাধারণ মানুষকে, সাধারণ মানুষ মানে কি, যে রিক্সাওয়ালা, মুটে, শ্রমিক, তাদের সেন্টিমেন্টকে আঘাত করে আপনি কিছুই করতে পারবেন না, পৃথিবীর কোনো দেশেই পারবেন না। সাধারণ মানুষ সবচেয়ে পাওয়ারফুল। আপনি বিরাট জ্ঞানী, ওই মানুষ কিছু বুঝে না, এটা চলবে না। ওই মানুষ যে বুঝে না, তার সিদ্ধান্তে দেশ চলবে, কারণ সে জানে কিভাবে উৎপাদন করতে হয়। আপনি জানেন না কিভাবে উৎপাদন করতে হয়? ধান চাষ করতে পারেন? পারেন না। সে ধান চাষ করতে জানে, কিন্তু উৎপাদন, যে উৎপাদন করতে জানে সেই দেশের প্রকৃত নাগরিক। যে এই মাটি থেকে যে উৎপাদন করে নিয়ে আসতে পারে, সোনা ফলাতে পারে, সে হলো এই দেশের প্রকৃত নাগরিক। তার ইচ্ছা অনুযায়ী দেশ চলবে। আপনি কোথেকে আসছেন বিদেশ থেকে, নাকি আপনি 31,000 উপর থেকে জাম্প করছেন, এটা কোনো এই যোগ্যতা নিয়ে এই দেশে আসেন না। এই দেশের মানুষটা, এই দেশের যত বড় বড় ক্ষতি এই লোকগুলি করছে, যত বড় বড় ক্ষতি এই দেশের এই শিক্ষিত লোকগুলি করছে। কোন কৃষক কোনদিন দেশের টাকা বিদেশে পাঠায় নাই। বিদেশে তারাই টাকা পাঠাইছে যারা নাকি দ্বৈত নাগরিক, ওখানে তাদের একটা পা আছে, একটা জায়গা আছে, ওখানে যে পাঠাইছে। কাজেই এদের কথা বলে লাভ নাই। শুনেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বয়স কম, তো বয়স নিতান্তই কম। এই বয়সে ওনার চাকরি ইন্টারভিউ দেওয়ার কথা। এখন উনি এই সময়ে এক চিঠি দিয়ে ঢাকা উত্তরের মেয়রকে হবে লেখা পাঠায় যে এজাজ হলো গিয়া খুব যোগ্য লোক। আমি যদি ওনাকে প্রশ্ন করি, এজাজকে যে উনি যে মেয়র বানাইছে, এটা কোন গণতান্ত্রিক প্রক্রিয়া বানাইছে?
সে যে বলতেছে এই দেশ আর গণতন্ত্রের পথে হাঁটবে না, ইতিবাচক দিকে যাবে না, এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়লো রে ভাই? বুঝান তো আমাকে, আপনি আমাকে। উনি যে এজাজ করছে, উনি যে আদালতের রায় পাওয়া একজন লোককে শপথ নিতে দিচ্ছে না, এটা কোন গণতন্ত্রের মধ্যে পড়ে? আমি তো মনে করি এই সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে, এই উপদেষ্টা পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমে সবচেয়ে বিতর্কিত কাজগুলি হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমে, সবচেয়ে বিতর্কিত। তার আফসোসে কি আসে যায়? এই সরকার চলে গেলে পর নতুন যখন গণতন্ত্রের সরকার হবে, তখন সে হবে যে কোনো মানুষ, যে কোনো পাবলিক, সে তো কোনো চাকরিও পাবে না। মাঝখানে একটা নাটক করছিল না যে আপনার ওই কি নর্থ সাউথ ইউনিভার্সিটি এসে ভর্তি পরীক্ষা আসলো, জীবনে কোনদিন এরকম ভর্তি পরীক্ষা দেখছেন যে পুরো ক্লাসের মধ্যে একজন লোক বসে বসে পরীক্ষা দেয়? আপনি দেখছেন না? সে দেখাইছে। এই তো তার গণতন্ত্র, সে আমাদের গণতন্ত্র শেখায়। গণতন্ত্রের জন্য আন্দোলন কি জিনিস আমরা জানি ভাই। আপনি কি কাজ করেন? এরা মানে হচ্ছে কি যে এরাই আন্দোলন করছে, আমরাই সব করছি, আমিই করছি। আরে ভাই তুমি কি করছো তুমি জানি। শোনেন একটা গল্প বলি, কাজল লেখার গল্প শুনছেন? শুনেন নাই? কাজল লেখাকে বনবাসে পাঠানো হয় সুচ রাজকুমারের কাছে। সুচ রাজকুমার শুয়ে ময়রা পড়ে আসছিল, মানে অভিশাপ লেগে তার সারা শরীরের মধ্যে সুচ বিধানো। তাকে বলা হয়েছে, মানে জ্যোতিষ বলছে, বলছে সুখ পাখি, সে বলছে এই প্রত্যেকটা সুচ তোমাকে তুলতে হবে। তোলার পর যখন চোখের দিকে সুচ তুলবা, তখন ওখানে একটা পাতার রস তুমি দিবা, তাহলে সে জেগে উঠবে এবং সে তোমাকে, তার সঙ্গে তোমার সংসার হবে। তো সে দীর্ঘ সাধনা করে, দিনের পর দিন সাধনা করে সে তার শরীরে প্রত্যেকটা সুচ উঠাইছে। ওঠানোর পর এখানে চোখের দুইটা বাকি আছে। সে মনে করছে আমি এখন যে একটু গোসলটা করে আসি, তখন চোখে তো আমাকে দেখবে, আমাকে ক্লান্ত দেখবে, ভালো লাগবে না। সে গেছে গোসল করতে। গোসল করার সময় ওখানে একজন লোক তার একটা মেয়েকে নিয়ে আসছে দাসী হিসেবে বিক্রি করার জন্য। তাকে সে নিজের হাতের কাকন দিয়ে দাসীটা কিনছে, নাম দিয়েছে কাকন দাসী। কাকন দাসী এসে বলছে আমি গোসল করে আসতেছি, তুমি কুড়ে ঘরে যাও, ওখানে সুচ রাজকুমার শুয়ে আছে, ওর দেখে ভয় পাও না। তবে সব কাহিনী বলছে কি করতে হবে। কাকন দাসী যাই নিয়ে চোখের দিকে সুচ তুলছে, তুলে নিয়ে ওই চোখে পাতার রস দিয়েছে, সে জায়গায় উঠছে। এখন তারপর সে কি বলে যে আমি তোমাকে বাঁচাইলাম, তুমি আমার বিয়ে করো। সে তারা বিয়ে করছে। যখন কাজল লেখা ফিরে আসছে, তখন বলছে এটা কে? ওই কে? এরা আমি দাসী হিসেবে কিনছি, এর নাম হলো কাকন দাসী। তাহলে কি হলো? দাসী হয়ে গেল রাজকন্যা, আর রাজকন্যা হয়ে গেল দাসী। কি কারণে? সে চোখের দিকে সুচ তুলছে। স্বৈরাচারের যে সুচ, এটা 14 বছর ধরে, 15 বছর ধরে এদেশে মানুষ তুলছে, এদেশের পলিটিক্যাল পার্টিগুলি তুলছে। আর এই ছাত্র কয়েকজন আর ওই চোখের দিকে সুচ তুলে আমিই করছি। সুচ কাঠটা কে তুলছে এটা জনগণ জানে, যারা কষ্ট করে তুলছে তারা জানে, এদেশের মানুষও জানে। ওই রাজাও পরে বুঝতে পারছিল যে কে রাজকন্যা আর কে দাসী, এরাও বুঝতে পারবে, কোনো সমস্যা নেই।